বাংলাদেশে প্রভাব বিস্তারের পাল্টাপাল্টি চেষ্টায় এশিয়ার দুই পরাশক্তি ভারতের আধিপত্য ভাঙতে চায় কোন সে প্রতিবেশী? রাফা সীমান্ত হয়ে এবার গাজায় ঢুকছে ত্রাণের বহর, থামেনি হত্যা ধরপাকড়, জাতিগত নিধনের নয়া কৌশলে হাঁটছে কি ইসরায়েল? মসজিদ আর বাজারে বাড়তি ব্যস্ততায় মাহে রমজানের আগমনী বার্তা, রোজার জন্য কিভাবে প্রস্তুত হচ্ছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বাংলাদেশকে নিয়ে এশিয়ার প্রভাবশালী দুই পরাশক্তির কৌশলী টানাটানির বিষয়ে চর্চা হচ্ছে বিশ্ব গণমাধ্যমে। বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সম্পর্কের মোড় পাল্টে দিতে পারে দেশটির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল। দীর্ঘদিন ভারতের প্রভাব বলয়ে থাকা বাংলাদেশের বাণিজ্য আর প্রতিরক্ষা খাতে ভাগ বসানোর চেষ্টা করছে আরেক প্রতিবেশী পরাশক্তি, যা দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্যে নতুন মাত্রা দিতে পারে। বাংলাদেশকে নিজেদের প্রভাব বলয়ে নেয়ার চেষ্টা করছে কোন সে বৃহৎ প্রতিবেশী? এই কঠিন পরীক্ষায় টিকবে কি দিল্লির আধিপত্যবাদী বলয়? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। রাজনৈতিক ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রায় ঠিক করে দেবে বাংলাদেশের আগামী দিনের ভাগ্য। তবে এই ভোটের উত্তাপ কেবল বাংলাদেশে সীমাবদ্ধ নেই, বরং এটি ছড়িয়ে পড়ছে দিল্লি থেকে বেইজিং পর্যন্ত। শেখ হাসিনার সময়ে চীনের সঙ্গে শক্তিশালী বাণিজ্য ও প্রতিরক্ষা সম্পর্ক বজায় থাকলেও তখন বাংলাদেশের প্রধান অংশীদার ছিল ভারত। তবে এই অবস্থা বদলাতে শুরু করেছে, কারণ চীন বাংলাদেশে আরও বেশি প্রভাব বিস্তারের চেষ্টা করছে। 8 ফেব্রুয়ারি বার্তা সংস্থা এএফপির বরাতে এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। প্রতিবেদনে বলা হয়, ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ উপেক্ষা করে তাকে আশ্রয় দেওয়ায় ভারতের প্রতি বাংলাদেশ ক্ষুব্ধ। ফলে আসন্ন নির্বাচন দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে নতুন রূপ দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ভারতের চিরশত্রু হিসেবে পরিচিত পাকিস্তানের সঙ্গেও যোগাযোগ গভীর করেছে বাংলাদেশ। 1 দশকের বেশি সময় পর গত জানুয়ারিতে উভয় দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচিত সরকারের অধীনে এসব দেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থিতিশীল হতে পারে। ভোটের ফলাফল যাই হোক না কেন, নতুন সরকার বিশৃঙ্খলার চেয়ে স্থিতিশীলতাকেই বেশি অগ্রাধিকার দেবে। ফলাফল ঘোষণার পর সব দল তা মেনে নেবে কিনা এবং একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কিনা, এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। তবে এসব বিষয়ে আমি আশাবাদী। 5 আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সাময়িক সমঝোতার মাধ্যমে যে ঐক্যমত্য তৈরি হয়েছিল তা গত 18 মাস ধরে টিকে আছে। আমার মনে হয় এবারের নির্বাচনই সেই ঐক্যের চূড়ান্ত পরীক্ষা। আসলে আওয়ামী লীগ বাদে বাকি সব পক্ষই চাচ্ছে নির্বাচনটা হোক এবং একটি নির্বাচিত সরকার আসুক। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার এই প্রক্রিয়ার সঙ্গেও তারা ওতপ্রোতভাবে জড়িত, কারণ এটা না হলে বাংলাদেশের সামনে যে পরিস্থিতি আসবে তা মোটেও ভালো হবে না। গত 1.5 দশকে দিল্লির সাথে ঢাকার যে নিবিড় কৌশলগত সম্পর্ক গড়ে উঠেছিল, শেখ হাসিনার বিদায়ের পর তাতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। ফলে এবারের নির্বাচন হবে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব বলয় রক্ষার এক কঠিন পরীক্ষা। অন্যদিকে চীন এই নির্বাচনকে বাংলাদেশে তাদের অর্থনৈতিক ও কৌশলগত শিকড় আরও শক্ত করার সুযোগ হিসেবে দেখছে। বেইজিং ইতোমধ্যে বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়িয়েছে এবং বঙ্গোপসাগরকে কেন্দ্র করে তাদের মহাসাগরীয় কৌশলে ঢাকাকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করছে। যে পক্ষই ক্ষমতায় আসুক না কেন, চীনের মূল লক্ষ্য থাকবে তিস্তা প্রকল্প বা মংলা পোর্টের মতো বড় উন্নয়ন প্রকল্পগুলোতে নিজেদের কর্তৃত্ব বজায় রাখা। ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনকে কাজে লাগিয়ে চীন বাংলাদেশে কতটুকু জায়গা করে নিতে পারে, সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আলোচিত প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স। এতে উঠে এসেছে প্রায় 2 দশকের নির্বাসন শেষে তার দেশে ফেরার প্রেক্ষাপট। বিশ্লেষণ করা হয়েছে তার নেতৃত্বের কৌশল আর প্রতিশ্রুতির তালিকা। পরিবর্তিত পরিস্থিতিতে ঐক্য, শান্তি ও সমঝোতার বার্তায় নতুন বাংলাদেশের কাণ্ডারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন কি বিএনপি চেয়ারম্যান? কি বলছেন বিশ্লেষকেরা? বিস্তারিত জানাচ্ছেন কেফায়েত শাকিল।
দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তারেক রহমান। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তার দেশে ফেরা এবং ক্ষমতার পথে যাত্রা নিয়ে বিশেষ এক প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স, যার শিরোনাম বাংলাদেশের তারেক রহমান নির্বাসন থেকে ক্ষমতার দোরগোড়ায়। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 2 দশক স্বেচ্ছা নির্বাসনে লন্ডনে থাকার পর দেশে ফিরে মাত্র 2 মাসেরও কম সময়ের মধ্যে হতে চলা নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান। জনমত জরিপ ঠিক থাকলে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে 60 বছর বয়সী এই নেতার ভাগ্যে এক নাটকীয় বদল আসতে যাচ্ছে। গত বছরের আগস্টে যুবক তরুণদের নেতৃত্বে হওয়া গণ অভ্যুত্থানে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর গেল ক্রিসমাস ডেতে দেশে ফিরেন তিনি। এ সময় তাকে দেওয়া হয় বীরোচিত সংবর্ধনা। তারেক রহমানের বক্তব্যের বরাত দিয়ে রয়টার্স জানায়, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ককে নতুনভাবে সাজাবেন, যাতে কোনো একক শক্তির ওপর অতি নির্ভরশীলতা তৈরি না হয়। এটি শেখ হাসিনার অবস্থানের বিপরীত, যিনি দিল্লি ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন। রয়টার্স জানায়, দরিদ্র পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা বাড়ানো, তৈরি পোশাক খাতের উপর নির্ভরতা কমিয়ে খেলনা ও চামড়াজাত পণ্যের মতো নতুন শিল্প গড়ে তোলা, যাতে স্বৈরাচারী প্রবণতা ঠেকানো যায়, সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী পদে 2 মেয়াদে সর্বোচ্চ 10 বছরের সীমা নির্ধারণের কথা বলছেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশে ফেরার পর থেকে তারেক রহমান নিজেকে এমন একজন দেশনায়ক হিসেবে তুলে ধরতে চাইছেন, যিনি শেখ হাসিনার আমলে তার পরিবারের ওপর হওয়া নিপীড়নের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের জন্য ভাবতে প্রস্তুত। প্রতিহিংসার রাজনীতির বাইরে গিয়ে তারেক রহমান রয়টার্সকে বলেন, প্রতিশোধে কি পাওয়া যায়? প্রতিশোধের কারণে মানুষকে দেশ ছাড়তে হয়, এতে ভালো কিছু মেলে না। এই মুহূর্তে দেশের সবচেয়ে বেশি দরকার শান্তি ও স্থিতিশীলতা। রয়টার্স বলছে, দেশে ফেরার পর তারেক রহমান লক্ষণীয় মাত্রায় সংযত ও অনাড়ম্বর এক অবস্থান নিয়েছেন। তিনি উস্কানিমূলক বক্তব্য এড়িয়ে চলেছেন, বরং সংযম ও সমঝোতার আহ্বান জানাচ্ছেন। তিনি রাষ্ট্রের উপর মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া এবং প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের কথা বলছেন, যা নতুন দিনের জন্য অপেক্ষমান বিএনপি সমর্থকদের উজ্জীবিত করছে। বর্তমানে শক্ত হাতে বিএনপির নিয়ন্ত্রণ নিয়েছেন তারেক রহমান। দলীয় অভ্যন্তরীণ সূত্রগুলো রয়টার্সকে জানায়, প্রার্থী বাছাই, নির্বাচনী কৌশল কিংবা জোট ও শরিকদের সাথে আলোচনা, সবকিছুই তিনি সরাসরি তদারকি করছেন। পারিবারিক উত্তরাধিকার থেকে রাজনীতিতে উঠে এলেও তিনি বলছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও টিকিয়ে রাখাই হবে তার সবচেয়ে বড় অগ্রাধিকার। রয়টার্সকে তারেক রহমান বলেন, গণতন্ত্র চর্চার মধ্য দিয়েই দেশ সমৃদ্ধ ও পুনর্গঠিত হতে পারবে, দেশকে নতুন করে গড়ে তোলা যাবে। গণতন্ত্র থাকলে জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়। কিফায়াত শাকিল, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইসরায়েলের তাণ্ডব আর নির্মমতায় লণ্ডভণ্ড গাজার সাথে মিশরের একমাত্র সীমান্ত রাফা দিয়ে এবার ত্রাণ ঢুকতে শুরু করেছে। গত সপ্তাহে এই সীমান্ত ফিলিস্তিনিদের পারাপারের জন্য খুলে দিলেও নিজেদের বেঁধে দেওয়া শর্তই রাখেনি ইসরায়েল কর্তৃপক্ষ। 8 দিনে অন্তত 1600 ফিলিস্তিনি রাফা ক্রসিং দিয়ে পারাপারের কথা থাকলেও এর মাত্র 1/4 ভাগ্যবানের কপালে জুটেছে এই সুযোগ। এদিকে নানা কৌশলে রাফায় মনোযোগ আকর্ষণ করে পশ্চিম তীরে নির্বিচারে ধরপাকড় আর গাজায় হত্যাযজ্ঞ জারি রেখেছে ইসরায়েলি সেনারা। নিরস্ত্র আর জরুরি চিকিৎসা প্রত্যাশী ফিলিস্তিনিদের সীমান্ত পারাপারে বাধা দিচ্ছে কেন ইসরায়েল? এখনো নির্বিচারে ধরপাকড়ের কারণ কি? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় গেল 8 দিনে 1600 ফিলিস্তিনি গাজা থেকে মিশরে ও মিশর থেকে গাজায় পারাপারের কথা থাকলেও পাড়ি দিয়েছে মাত্র 397। এদের মধ্যে গাজায় ঢুকতে পেরেছে মাত্র 225 জন, আর গাজা ছেড়ে মিশরে ঢুকতে পেরেছে 172 ফিলিস্তিনি। অন্যদিকে প্রয়োজনের তুলনায় ত্রাণবাহী গাড়িও ঢুকেছে কম। জাতিসংঘ এবং বিভিন্ন মানবিক সংস্থাগুলোর হিসাবে চরম খাবার সংকটে থাকা যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য প্রতিদিন অন্তত 600টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করা প্রয়োজন। অথচ গেল এক সপ্তাহে ঢুকেছে মাত্র 4200 ট্রাক। গড়ে প্রতিদিন 600 এর কাছাকাছি হলেও এসব ট্রাক ঢুকেছে কেরেম শালম দিয়ে, রাফা ক্রসিং দিয়ে নয়।
গাজায় যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী রাফা সীমান্ত দিয়ে প্রয়োজনীয় ফিলিস্তিনিদের পারাপার ও ত্রাণবাহী গাড়ি ঢোকার কথা থাকলেও তা শুধু কাগজে কলমে। ইসরায়েলি বাহিনী মানছে না সে শর্ত। শুধু পারাপার আর ত্রাণের শর্তই লঙ্ঘন করেনি ইসরায়েল। একই সাথে গাজার পাশাপাশি তাদের নৃশংস হামলা চলছে অধিকৃত পশ্চিম তীরেও। আগের চেয়ে বেড়েছে ইসরায়েলি ধরপাকড়। প্রশ্ন উঠেছে, বর্বর ইসরায়েল কেন যুদ্ধবিরতির শর্ত মানছে না? কেন প্রতিশ্রুতি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনিকে সীমান্ত পার হওয়ার অনুমতি দিচ্ছে না ইসরায়েল? কেন দেশটিকে প্রশ্রয় দিচ্ছে আমেরিকা? কেনই বা পশ্চিম তীরে বেড়েছে ইসরায়েলি বাহিনীর গ্রেফতার অভিযান? গেল 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত 550-র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় আহত হয়েছে 1,500-এরও বেশি। কখনো হামাস সদস্যদের লক্ষ্য করে সামরিক অভিযানের নামে চালানো হচ্ছে হামলা, আবার কখনো ইসরায়েলি সেনাদের ওপর হামলার জবাবে পাল্টা হামলার দাবি করে আসছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। ফিলিস্তিনিদের হত্যা করতে আমেরিকান থার্মাল এবং থার্মোবারিক গোলাবারুদ ব্যবহার করেছে ইসরায়েল। 3500 ডিগ্রি সেলসিয়াস তাপ সৃষ্টিকারী এই গোলাবারুদের সাহায্যে গেল 2 বছরেরও বেশি সময় অন্তত 3000 নিরীহ ফিলিস্তিনিকে নিশ্চিহ্ন করেছে নেতানিয়াহু বাহিনী। এই গোলাবারুদের আঘাতে নিহতদের মরদেহ বলতে কিছু রক্তের ফোঁটা আর মাংসের টুকরা পাওয়া গেছে। গাজায় বর্বর হামলার সাথে নতুন করে যোগ হয়েছে ইসরায়েলি বাহিনীর গ্রেফতার অভিযান। এতে রেহাই পাচ্ছে না শিশুরাও। অধিকৃত পশ্চিম তীর আনুষ্ঠানিকভাবে পুরোপুরি দখলে নিতেই এতটা মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। তবে পশ্চিম তীর দখলের ইসরায়েলি পরিকল্পনার বিরোধিতা করছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে স্থিতিশীলতা আনতে হলে আগে পশ্চিম তীরে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। স্থিতিশীল পশ্চিম তীর ইসরায়েলকে রক্ষা করে বলেও মন্তব্য করেন ওই কর্মকর্তা। আর গেল 2 তারিখ রাফা ক্রসিং খুলে দিলেও পূর্ব নির্ধারিত সংখ্যার ফিলিস্তিনিরাও পাচ্ছে না সীমান্ত পার হওয়ার অনুমতি। কিন্তু কোন অপরাধে সাধারণ ফিলিস্তিনিদের এই ভোগান্তির মুখে পড়তে হচ্ছে তা এখনো স্পষ্ট করেনি নেতানিয়াহু প্রশাসন। এমনকি যারা সীমান্ত পাড়ি দিয়ে গাজায় প্রবেশ বা গাজা ছেড়ে যাওয়ার অনুমতি পাচ্ছে, তাদেরও ইসরায়েলি বাহিনীর কড়া তল্লাশির ভেতর দিয়ে যেতে হচ্ছে। ত্রাণবাহী ট্রাকগুলোতেও দীর্ঘ সময় ধরে তল্লাশি অভিযান চালাচ্ছে তারা। এতে গাজায় সময়মতো পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। এদিকে ইসরায়েলি রাষ্ট্রপতি আইজ্যাক হারজোগের অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল দেশটির রাজধানী সিডনি। গেল ডিসেম্বরে সিডনির বন্ডাই বিচে জঙ্গি হামলায় 15 জন নিহতের ঘটনায় অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়ের প্রতি সমবেদনা ও সংহতি জানাতে এই সফর ইসরায়েলি রাষ্ট্রপতির। তবে বিক্ষোভকারীদের দাবি, হারজোগ বন্ডাই বিচের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ইসরায়েলের পক্ষে প্রোপাগান্ডা চালাচ্ছেন। এ সময় গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের ঘটনায় হারজোগকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যা দিয়ে তার গ্রেফতারের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। অন্যদিকে গাজার নিরাপত্তা রক্ষায় ভূখণ্ডটিতে 8000 সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া। যদিও গেল বছর গাজার শান্তিরক্ষী বাহিনীতে যোগ দেওয়ার জন্য 20,000 সেনা পাঠানোর কথা জানিয়েছিল দেশটির সরকার। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন যেন হুট করেই ভিন্ন এক রূপ ধারণ করেছে। শতাব্দী প্রাচীন গ্রেট মসজিদ অব সানায় চলছে সংস্কার আর সৌন্দর্য বর্ধনের কাজ। মিনার আর গম্বুজ রাঙানো হচ্ছে নতুন রঙে। মসজিদের আঙিনায় কোরআন তেলাওয়াত আর ইবাদতে মগ্ন মুসল্লিরা। অলিগলি, বাজার আর মানুষের প্রতিদিনের জীবনাচারে প্রতিফলিত হচ্ছে ধর্মীয় আধ্যাত্মিক এক পরিবেশ। কারণ আর কিছুদিন পরই শুরু হবে সিয়াম সাধনার মাহে রমজান। শত্রু দেশের হামলা, সহিংসতা আর রাজনৈতিক অস্থিরতার মধ্যে কিভাবে রোজার প্রস্তুতি নিচ্ছেন ইয়েমেনবাসী, ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। ইয়েমেনের রাজধানী সানায় শুরু হয়ে গেছে পবিত্র রমজানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি। ঐতিহ্যবাহী গ্রেট মসজিদ অফ সানায় চলছে সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ। মিনার ও গম্বুজে রং করছেন শ্রমিকরা, সংস্কার করা হচ্ছে ছাদ ও ভেতরের অংশ। মসজিদের আঙিনায় কোরআন হাতে ইবাদতে মগ্ন মুসল্লিরা। সব মিলিয়ে তৈরি হয়েছে এক গভীর আধ্যাত্মিক পরিবেশ। মসজিদের মিনার থেকে ভেসে আসা আজানের ধ্বনি সানার আকাশে ছড়িয়ে দিচ্ছে রমজানের আগমনী বার্তা। মানুষ জড়ো হচ্ছে নামাজ ও কোরআন তিলাওয়াতে। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর প্রস্তুতির আবহে যেন নতুন প্রাণ ফিরে পাচ্ছে এই ঐতিহাসিক মসজিদটি।
ইয়েমেনিরা এই পবিত্র মাসকে উন্মুক্ত হৃদয়, আধ্যাত্মিকতা ও মানসিক প্রস্তুতির মাধ্যমে স্বাগত জানায়। শাবান মাসে মানুষ রোজা রাখা শুরু করে, মসজিদগুলো মুসল্লিতে ভরে ওঠে। এটাই রমজানকে স্বাগত জানানোর অংশ। পরিবেশটাই তখন এমন হয়ে যায় যেন রমজান আগেই শুরু হয়ে গেছে। শুধু ইবাদত নয়, রমজানের প্রস্তুতি মানেই সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনও। শাবান মাসের মাঝামাঝি ৩ দিন ১৩, ১৪ ও ১৫ তারিখে বিশেষ ধর্মীয় প্রস্তুতির অংশ হিসেবে মসজিদ পরিষ্কার, কোরআনের কপি গুছিয়ে রাখা এবং ধর্মীয় জিকির আজকারের আয়োজন করা হয়। ইয়েমেনিরা প্রথমে শাবান মাসের মাঝামাঝি ৩ বরকতময় দিনে রমজানকে স্বাগত জানায়। তখন সারা ইয়েমেনে মসজিদ পরিষ্কার করা হয়, কোরআনের কপি সাজানো হয়। মানুষ আধ্যাত্মিকভাবে প্রস্তুতি নেয় যেন রমজান এলে হৃদয় প্রস্তুত থাকে আল্লাহর স্মরণ ও রোজার জন্য। এদিকে মসজিদের দক্ষিণ অংশ সংস্কারের কাজ চলছে দ্রুত গতিতে। শ্রমিকরা সারাদিন কাজ করে ছাদ মেরামত ও দেয়াল সংস্কার করছেন। রমজানের আগেই এই অংশটি খুলে দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। দক্ষিণ অংশের সেক্টর ২ ও ৩ এর সংস্কার কাজ শেষ করার লক্ষ্যেই আমরা কাজ করছি। শুধু মসজিদই নয়, পুরনো সানার বাজার, বাব আল ইয়েমেন এলাকা ও ঐতিহাসিক স্থাপনাগুলোতেও রমজানের আমেজ। বাজারের শস্য, ডাল, মশলা আর নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর ভিড়। দোকানিরা সাজাচ্ছেন পণ্য সামগ্রী। শাবানের মাঝামাঝি ৩ দিন মানুষ রোজা রাখে রমজানকে স্বাগত জানাতে। আমরা রমজানকে গ্রহণ করি কল্যাণ, বরকত, দয়া ও সহানুভূতির মাধ্যমে। শক্তিশালীরা তখন দুর্বল ও দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল হয়। এদিকে শহরের দোকানগুলোতে সাজানো হচ্ছে রঙিন লাইট, ফানুস, রমজানের ডেকোরেশন ও আলোকসজ্জা। ক্রেতারা ভিড় করছেন এসব সামগ্রী কিনতে। রমজান ইসলামী বর্ষপঞ্জির ৯ম ও সবচেয়ে পবিত্র মাস। এটি ইসলামের ৫টি স্তম্ভের অন্যতম। এই মাসে মুসলমানরা সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও সব ধরনের ভোগবিলাস থেকে বিরত থেকে আত্মসংযম, ইবাদত, দান ও আত্মশুদ্ধির মাধ্যমে দিন কাটান। সানার মসজিদ, বাজার, অলিগলি ও মানুষের জীবনে তাই এখন একটাই বার্তা: রমজান আসছে, প্রস্তুতি চলছে হৃদয়, ঘর আর সমাজ জুড়ে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। এয়ারপোর্টের রানওয়ে থেকে ব্যস্ত রাস্তায় বিমানের অবতরণ নিশ্চয় সাধারণ ঘটনা নয়। দিনে দুপুরে এমনই অস্বাভাবিক কাণ্ড ঘটেছে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায়। আর বিমানের আচমকা এমন অবতরণে বিমান তো বটেই, ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গাড়ি। কেন মহাসড়কে বিমান নামানোর সিদ্ধান্ত নিলেন পাইলট? কেউ কি হতাহত হয়েছেন? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। ব্যস্ত মহাসড়কে ছুটে চলেছে গাড়ির সারি। হঠাৎ আকাশ থেকে নিচে নামতে শুরু করে একটি ছোট্ট উড়োজাহাজ। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে চালক ও পথচারীদের মধ্যে। শেষ পর্যন্ত জরুরি অবতরণ করতে গিয়ে রাস্তায় আছড়ে পড়ে একের পর এক গাড়ির সঙ্গে সংঘর্ষ জড়িয়ে পড়ে প্রশিক্ষণ বিমানটি। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী একক ইঞ্জিনের প্রশিক্ষণ বিমানটি মাঝাকাশে ইঞ্জিন সমস্যায় পড়ে। বিমানবন্দরে ফিরে যাওয়ার সক্ষমতা না থাকায় পাইলট বাধ্য হয়ে ব্যস্ত মহাসড়কেই জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিমানটি সড়কে নামার পর নিয়ন্ত্রণ রাখতে না পেরে কয়েকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। অবতরণের পর উড়োজাহাজটির ডান পাশের ডানায় একটি গাড়িতে জোরে আঘাত করলে বিমানের জ্বালানি ট্যাঙ্ক খুলে গিয়ে ছিটকে একটি এসইউভির পেছনের অংশে ঢুকে যায়। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে হকার বিচক্রাফট BE-36 মডেলের বিমানটি জর্জিয়ার গেইন সভিলের লি গিলমার মেমোরিয়াল বিমানবন্দর থেকে ক্যান্টনের চেরোকি কাউন্টি রিজিওনাল বিমানবন্দরের উদ্দেশ্যে উড়েছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরেই পাইলট ইঞ্জিনের ত্রুটি অনুভব করেন এবং ফিরে আসার চেষ্টা করেন। তবে বিমানবন্দরে পৌঁছানোর মতো সক্ষমতা না থাকায় তিনি মহাসড়কে জরুরি অবতরণ করেন, যা শেষ পর্যন্ত দুর্ঘটনায় রূপ নেয়। মোর্শেদ আলম, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।